টপটপ করে ফেনা মিশ্রিত ঝরে পড়েছে সাদা রসের ধারা। লালা গ্রন্থির সেই পিচ্ছিল রস যা কষ্টে আকার ধারণ করেছে। ঠোঁটের একটা কোণা বেয়ে নিয়ত সেই বয়ে যাওয়া রসের ধারায় একটা অস্পষ্ট দাগ ফেলে গিয়েছে ফর্সা মুখশ্রীর ঠিক ওই বাঁ দিকের স্থানটায়। না, অবস্থা খুব একটা ভালো বুঝতে পারছি না মিস গাঙ্গুলি। আপনি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন। এমন কথা কেন বলছেন স্যার? মেয়েটা কি আমার তাহলে? না, অবস্থা খুব একটা ভালো না। কি করে যে আপনার এই ইয়ং মেয়েটার এমন অবস্থা হলো? আপনারা কি আদপেও আমাকে সত্যি কথা বলেছিলেন? দেখুন ডক্টর, আমরা কোনো কিছুই লুকোইনি, সবটাই আপনাকে জানিয়েছি। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনাটাই। তারপরে আমাদের বড় মেয়েটার অ্যাক্সিডেন্ট হওয়া, সব মিলিয়ে ওর মাথায় একটা গভীর প্রভাব ফেলেছে। তার ফলশ্রুতি হয়তো। তাই বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। আপনারা ওকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করুন। সেখানে আমি মিটিং বসাবো, আরও ডক্টরদের সঙ্গে একটু কনসাল্ট করে দেখি কি থেকে কি করা যায়। আপনি ওকে বাঁচান ডক্টর, ওই আমাদের একমাত্র ভরসা। ডক্টর দাদু, তোমার জন্য চা। বাহ, এই তো মামুন কত বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমার বড় মেয়ের শেষ চিহ্ন। ওকেই তো আগলে বড় করছি আমরা। নাহলে মেয়েটা যে কিভাবে ছাদ থেকে পড়ে। থাক, ওইসব কথা আপনার ছোট মেয়ের সামনে বলে ওর মাথার ট্রেস বাড়িয়েন না। একেই ও জীবন মরণের সঙ্গে যুদ্ধ করে চলেছে। আচ্ছা, যে ওষুধগুলো আমি ওকে খাওয়াতে বলেছিলাম আপনারা কন্টিনিউ খাওয়াচ্ছেন তো? সব সময় সব সময় আমি নিজে হস্তে ওকে ওষুধ খাইয়ে দিয়ে যাই। আর মামুন তো মাসির সেবা অন্ত প্রাণ, এত ভালোবাসে যে সব সময় কাছে কাছে থাকে। ডাক্তার দাদু, আমার মাসিমণি কি একদমই সুস্থ হবে না? চেষ্টা করছি তো সোনা, চেষ্টা করছি। চাটা কিন্তু বেড়ে হয়েছে। তোমার পড়াশোনা কত দূর? এই তো এইচএস দিয়েছে এবার। ইচ্ছে আছে সায়েন্স নিয়ে পড়বে। বাবা বাবা, খুব ভালো। তা কি লাইনে পড়াশোনা করার ইচ্ছে? ওর তো ইচ্ছে ছোটবেলা থেকেই ডক্টর হওয়ার। ওর মায়েরও শেষ ইচ্ছে ছিল ওর মেয়ে ডাক্তার হবে, তাই আমারও খুব ইচ্ছে। বাবা বাবা, মায়ের ইচ্ছেকে মেয়ে পূর্ণ করছে, এ তো খুব ভালো। তোমার মা ওপর থেকেও খুশি হবে। আচ্ছা ডক্টর দাদু, এইটুকু বলো, মাসি কি সুস্থ হবে না? মাসি ছাড়া যে আমার। আহা, কাঁদে না কাঁদে না, চেষ্টা করছি তোরে শোনা, দেখছি। আপনারা আর দেরি করবেন না, রাত তো কম হলো না। আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা প্রয়োজনীয় সামগ্রী যা লাগে সব জোগাড়যন্ত্র করে দয়া করে নিয়ে আসুন, ভর্তি করুন ওকে। বাবা আর মা অর্থাৎ মামুনের দাদু এবং দিদা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মামুন তার ছোট মাসিমণির বিছানার পাশে এসে বসে। ছোট মাসিমণির হাত দুটো শক্ত করে বিছানার সঙ্গে বাঁধা, পায়ের মধ্যে শেকল পরানো, সেটাও আটকানো রয়েছে। পরনের নাইটিটা ভিজে গিয়েছে তার লালা রসে। ঠোঁটের কষবে সেই ধারা একটা দাগের সৃষ্টি করেছে অস্পষ্ট। ফর্সা মুখশ্রীতে একেবারে বেবানান এখন এই মানুষটি। মাথার চুলে ধরেছে অকালপক্কতা। মামুন ওই ঠোঁটের কষটা নিজের পরনের চুড়িদারের ওড়না দিয়ে মুছে মাথার এলোমেলো চুলগুলোকে চিরুনি দিয়ে আঁচড়াতে আঁচড়াতে বলে, মাসি তোর যে কি হলো? লাগলো? চুলে টান পড়লে ব্যথা সকলেরই লাগে, অসুস্থ কি সুস্থ। ঘুরে তাকায় অসুস্থ মানুষটি। তার চোখে মামুনের প্রতি একটা অসম্ভব ভয় জন্মেছে। মামুন স্মিত হাসে, বলে, ভয়ের কি আছে মাসি? আর তো কটা দিন, তারপরে আমার মায়ের কাছে তোকে পাঠাবো। এটি ভয়ের কি? আচ্ছা মাসি তুই বল, আমি কি তোকে মারতাম? হ্যাঁ, তুই আমায় কোলে পিঠে বড় করেছিস, সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছিস। শুধু শুধু আমার মাটাকে কেন ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? বল বল, কি হচ্ছে এসব? ভয় পেয়ে যায় মামুন। দাদুমণি কি তাহলে ওর সব কথা শুনে ফেলেছে? এই তো দাদুমণি, চুলটা আঁচড়ে দিচ্ছি মাসির। তুই ছাড়া তোর মাসির আর কে আছে বল? জামাইটাও কিভাবে যে মারা গেল, তখন তোর মাসির পেটে একটা বাচ্চা, সেই শুদ্ধ মেয়েটা সিঁড়ি দিয়ে পড়ে সেই যে অসুস্থ হলো, আর সুস্থ হওয়ার নাম নেই। অমন কথা বলো না দাদুমণি, আমার খুব কান্না পাচ্ছে। কান্না করতে শুরু করে দেয় মামুন। দাদুমণিও ওর কাছে এসে মাথার চুলে হাত বুলিয়ে বলে, মা মরা মেয়ে তুই, আমার আমার বড় মেয়েটার একমাত্র অবলম্বন ছিলি তুই।
জামাই মেয়ে কেউ থাকলো না, তুই রয়ে গেলি। আমার মুখাগ্নিটা করিস দিদি, আর তো কেউ রইল না আমার বংশের। চোখে চশমা খুলে জলটা মুছে বললেন, থাকো সব কথা, তোর মাসিকে নিয়ে আয়, বুঝলি। মাসিমণির পায়ের শেকলটা খুলে দিল মামন। হাতের বন্ধনটা কিন্তু খুলল না। বিরাট বড় বড় নখ হয়েছে, যখন তখন হাঁচড়ে দিতে পারে। পাগল মানুষের নখের ওই ধারালো ছোঁয়াটা আর তার স্পর্শে রক্ত বেরিয়ে যাওয়াটা বোধহয় কুকুর বিড়াল কামড়ানোর মতো এই মারাত্মক আতঙ্কের সৃষ্টি করতে পারে। হয়তো জলাতঙ্ক না হোক, মানুষ আতঙ্ক হতে পারে। মামন হাসে, চলো মাসি, আবার হাসপাতালে। কিছুদিন মাথায় একটু শখ খেয়ে আসবে, বেশ ভালো লাগবে কিন্তু আমার। ও কি, আবার লালা বেরোবে। ইঞ্জেকশনের ডোজটা বোধহয় আজকে একটু বেশি হয়ে গিয়েছিল, তাই না? বাই দ্য ওয়ে, ফোন করতে হবে একটা, চট করে ফোনটা করে আসি। তোমাকে তার আগে নিচে দিয়ে আসি। চুপচাপ হেঁটে যাবি কিন্তু, নাহলে আবার ধাক্কা দিয়ে ফেলে ওই যেটুকু সেন্স আছে না, ওইটুকু গায়েব হয়ে যাবে। মাসির হাত ধরে নিচে নামে মামন। তার পরনের চুড়িদারটা দিয়ে মাসির ঠোঁটের কষ মুছে দিচ্ছে। দিদা দেখে তো দুঃখে আপ্লুত। কত ভালোবাসে মেয়েটা, ঠাকুরের কি চোখ নেই। মা মরা মেয়েটাকে তো আমার মেয়েটাই আগলে রাখলো, এত বড় করলো, তারপরে ভগবান অদৃষ্টে সইল না গো। আহ, আর কেঁদে কি হবে, গাড়ি চলে এসছে। তুমি কি যাবে? না না, আমি যাব না। মামুনকে রেখে কি করে যাব? কিন্তু দিদুন, আমি যাই না মাসিমণির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চ, তো দিদুন বরং থাক, ভর্তি করে দিয়ে তুই চলে আসিস গাড়ি করে। আচ্ছা। এদিকে রীতিমতো ভয় পাচ্ছে বিদীপ্তা, বারবার গোড়াচ্ছে। মা বাবাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে মামন যেন তার সঙ্গে না যায়। কিন্তু মামন আঁচল দিয়ে চোখের জল আর কষ মুছে বারবার বলছে, তুই ভালো হয়ে যাবি মাসি, তুই ভালো হয়ে যাবি, সোনা মাসি, আমার সোনা। ওরে আদর রে। পাড়ার লোকজন জড়ো হয়ে গিয়েছে, তাদের চোখেও জল। দিদি গো, তোমার মেয়ে দুটো পাড়ায় সকলে সুনাম করতো, বড় মেয়েটা তো চলে গেল অকালে, ছোট মেয়েটারও এমন অবস্থা, তোমার বংশ শেষ হয়ে গেল গো দিদি। লোকের কথায় দিদির দুঃখ আরো 10 গুণ বৃদ্ধি পায়। মামুন হাসে। অ্যাম্বুলেন্সে চড়ে বেশ খানিকটা পথ পেরোনোর পর মামুন তার দাদানকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদান, আমার মা বুঝি আমার মতো দেখতে ছিল? হ্যাঁ রে দিদি, একদম তোর মতো, শুধু তোর মায়ের গায়ের রংটা একটু চাপা, তুই হয়েছিস পরিষ্কার। আচ্ছা দাদান, আমার খুব ভয় করছে। কেন? এবার মাসিমণিকে হাসপাতালে ভর্তি করলে ওরা কারেন্টের শক দিয়ে দিয়ে মাসিমণিকে মেরে ফেলবে না তো? আহ, এমন করে কেন বলছিস? এমন করে বলিস না, আমারও যে বুকের পাঁজরটা ছিঁড়ে কুচুকুচি হয়ে যায়। হাসপাতালে রেখে আসার সময় বিদীপ্তা বাবার হাতের আঁচড় দিয়ে দিয়েছে নখ দিয়ে। কিছুতেই হাসপাতালের মহিলা কর্মীরা তাকে ধরে রাখতে পারছিল না। তার পরনের পোশাকটা পরিবর্তন করিয়ে চির রোগীর সেই পোশাক পরানো হয়েছে, যার ভেতরে কোনো অন্তর্বাস থাকে না, জামার মতো। এদিকে পেছন দিক থেকে সেটাকে লাগানো বাচ্চাদের পোশাকের মতো। নিতম্ব সবসময় বেরিয়েই রয়েছে, আর বেরিয়ে রয়েছে তার 2 উরুর মধ্যবর্তী স্থান। এইসব দেখে মামনের শরীরটায় আনন্দের কাঁটাগুলো যেন পুরো লোম খাড়া করে দিয়ে নিজেদের অট্টহাসিটা সকলের সামনে প্রকাশ করাতে চায়। মামন বারবার কাঁটা দেওয়া সেই লোমের ওপরে হাত বুলিয়ে সেগুলোকে শুইয়ে দেয়, বলে, না চুপ, একদম নড়বি না, নড়লেই ভয়। রাত্রেবেলা বাড়ি আসার পরে খাবার টেবিলে বসে মামন মুখে খাবার তুলতে পারে না। খুব দুঃখ মাসির জন্য। দাদান আর দিদুমণি বারবার ওকে খাইয়ে দিচ্ছে, বলছে, তোর মাসির কিছু হয়ে গেলে তুই তো আমাদেরকে দেখবি, অন্তত মুখাগ্নিটা। প্রত্যেকেরই এক কথা। মামন বলে, হ্যাঁ তো, আমি তো আছি, ভয় কিসের তোমাদের? রাত্রে শোবার আগে মামন জানায়, মাসিমণির ঘর থেকে কোনো খবর এলে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল থেকে সেরকম করে ফোন করলে বলবো। তাছাড়া আমরা তো জানি সেই একই ট্রিটমেন্ট, মাথায় শক দেবে, মনে করানোর চেষ্টা করবে, আর মেয়েটার ডক্টর ওকে সুস্থ করতে পারলো না। ঘরে এসে হোয়াটসঅ্যাপটা অন করে মামন। সব সময় অফ থাকে, একমাত্র নিজে যখন একান্তে সময় কাটায় তখনই নিজের সেলফোনটা চালু রাখে সে। কম্পিউটার টেবিলের ড্রয়ারটা সবসময় তালা বন্ধ, চাবি মামনের গলার লকেটে ঝোলে, যাতে কেউ সেটা চুরি করতে না পারে। ছোট্ট একটা কি। তালাটা খোলার সঙ্গে সঙ্গে ফোনটা বার করে সেটা অন করতেই কিছুক্ষণ পরে নেট চালু হতেই নোটিফিকেশনে পটাপট করে হোয়াটসঅ্যাপে কতগুলো SMS ঢোকে। সবগুলো পাঠিয়েছে রাঘব। লিখেছে, কিরে খবর কি?
এইবার মামন বিছানায় গাটা এড়িয়ে দিয়ে উত্তর লেখে, সবই ভালো, এই তো দিয়ে আসলাম হাসপাতালে, আবার থাকবে মালটা, ভোগ করবে জ্বালা, কিন্তু আর কতদিন? এইভাবে কেন একটা মানুষকে মেরে ফেলছিস? তুই নিজে বিজ্ঞানের ছাত্রী হয়ে জানিস তো ল্যাব থেকে বারবার ওষুধ চুরি করলে কোন সময় ধরা পড়ে? আরে ছাড়, ধরা পড়বো না, আমাদেরকে ধরতে পারবে না। চুপ কর, সিসিটিভি ফুটেজ লাগানো হচ্ছে, এরপরে আর ল্যাব থেকে ওষুধ চুরি করে ইঞ্জেকশন চুরি করে কারো শরীরে পুশ করা যাবে না। পুশ করে ধরে ফেললে না লাইসেন্স বাতিল, আর ডাক্তারি পড়ার জীবনের জন্য ভুলে যাও। তুই ওর সঙ্গে দেখা করবি না? কবে আসছিস বল? সে তো যাবো বলে ঠিক করেছি, কিন্তু তোরা তো রাগ কেন বলতো? হ্যাঁ, তোর মাসির উপরে? আমি তো জানি মায়ের আরেক অবতার হয় মাসি, তোরা তো খুব কিসে? খুব নয় রাঘব, খুব নয়, বল প্রতিহিংসা। মাকে প্রতিনিয়ত দাপাতে দেখেছি ওই একটা মেয়ে মানুষের জন্য। আমার দিদুনকে দেখিস তো, দেখে তোর কিরকম মানুষ মনে হয়? বাবা, ওনার মতো মানুষ হয় নাকি? মিশুকে, ভীষণ মিশুকে পাড়ার সকলে সুনাম করে। তারপরে তোকে তো বিরাট ভালোবাসে, তোর মাকে বাবাকে তো খুব ভালোবাসতো। আর মহিলাকে তো দেখে মনে হয় সৎ চরিত্র, কোনো রকম ত্রুটি নেই। তাছাড়া কথাবার্তায় ভালো, রুচিশীল, ভদ্র মহিলা। সবটাই ঘোমটার আড়ালে আমি নিজের চোখে দেখেছি। জানিস রাঘব, যখন আমি খুব ছোট ছিলাম মাকে তখন দেখতাম এমনি এমনি ঠাকুর ঘরে বসে কান্নাকাটি করছে। ছোট ছিলাম তো অত ভালো বুঝতে পারতাম না, বয়স তখন আমার নিতান্তই হয়তো 3-3.5 মতো হবে। মায়ের মুখটা অস্পষ্ট অস্পষ্ট মনে পড়ে, স্পষ্টভাবে কিছুতেই ভাবতে পারি না। ছবি দেখে মায়ের মুখের সঙ্গে নিজের মুখটা মেলাই। আধো আধো বুঝিতে বোধহয় 2-1বার জিজ্ঞাসা করেছিলাম মাকে, মা কাঁদছো কেন? কোনো সময় সেই ভিডিওটা করে ফেলেছিল আমার বাপি। ওই ভিডিওটা এখনো আমার মোবাইলের চিপের মধ্যে রয়েছে। মাঝে মাঝে কম্পিউটারের পেন ড্রাইভে ওটা চেক করি, দেখি আমার মায়ের সেই কান্না মিশ্রিত মুখটা। কখনো ভাবতে পারিনি মাকে মারার পেছনে যে আমার মাসির হাত থাকবে। কি বলছিস? ঠিকই বলছি। আমার মা, আমার মাসি, আমার দিদুন আর দাদাদের একটা সুন্দর সংসার ছিল। আমার মা আমার ছোট মাসিকে খুব ভালোবাসতো, মেয়ের মতো আগলে রাখতো। যতদিন ছোট মাসি ঠিক মতো খাওয়া শেখেনি ততদিন মাছের বড় পিসটা আমার মা খেত। কিন্তু ছোট মাসি জন্মে যখন খাওয়া শিখলো তখন আমার দিদানি ঠিক করে দিল মা খাবে একটু ছোট পিস, বড় পিসটা খাবে মাসি। এটাই আমাদের পরিবারে ন্যাচারালি হয়ে থাকে। ছোটদের বড়টা দেওয়া হয় আর বড়দের তখন ছোটটা দেওয়া হয়, আর তার থেকেও বড়রা তার থেকেও ছোট পিস। তারপর ধীরে ধীরে যত দিন যেতে লাগলো তত মানে ভালোবাসা বন্টন হতে শুরু করলো। আমার মা কিছু মনে করতো না রে, সবসময় মাসিকে আঁকড়ে রাখতো, আমার মাসির জন্য জিনিস কিনতো। এরপরে যখন বিয়ে হলো তখনও কর্তব্যের দিক থেকে কোনো রকম ত্রুটি রাখিনি। এই কথাগুলো আমি নিজের মুখে আর নিজের কানে বলতে শুনেছি আমার দিদুনকে। তারপর তারপর আর কি, এরপরে একদিন আমার মাসিমণির সঙ্গে দেখা হয়ে গেল আমার ছোট মেশোর। তারপর থেকে সমস্ত বিপত্তিগুলো শুরু। আমাদের বাড়িতে সেদিন লক্ষ্মী পুজো না সরস্বতী পুজো কি একটা ছিল। প্রথমবার উনি এলেন। আমার দিদুনের বাড়ি দেখে ওনার এক চান্সে পছন্দ হয়ে যায়। লোকটা সংস্কৃত নিয়ে পড়াশোনা করতো, তন্ত্রমন্ত্র বিদ্যা সম্পর্কে বেশ ভালো ওয়াকিবহাল ছিল। কিন্তু ঘরের মধ্যে অসংখ্য বইও পাওয়া গিয়েছে পরবর্তীকালে। আবার ওনার কোন প্রফেসর বন্ধু, সেও নাকি তন্ত্র সাধনা করতো খুব। উনি নিজে মালায় পড়ে থাকতেন সবসময়, রুদ্রাক্ষের মালা, আবার চন্দন কাছের মালা। কি বলছিস, একসঙ্গে 2 গুরু? হ্যাঁ, 2জনকে সন্তুষ্ট রাখতো, একদিকে শিব আর একদিকে কৃষ্ণ। ভাব, ওনারা হরিহর আত্মা না, নিজেকেও হয়তো তাই মনে করতো। আমার মাসির ব্রেন ওয়াশ করেছিল ওই লোকটা, এমন করে আমার মাসিকে শিখিয়েছিল যে আমার মাসি যদি আমার মায়ের মৃত্যু ঘটাতে পারে তাহলে এই বাড়ির সম্পদ, টাকা পয়সা সবটা নিজের। আসলে লোকটা নিজে কিছু করার মুরত ছিল না। প্রথম আর 2-1টা কিছু করতে হয়তো, তারপরে সবটাই গিয়েছিল জলে ভেসে। মাসিকে বিয়ে করেছিল বিরাট বড় চাকরি করবে বলে, বাট চাকরিটা কোনোদিন হয়নি। প্র্যাকটিক্যালি এখন চাকরিটা কোথায় আমাদের এইখানে বল? তারপরে আর কি, বাবা মা সকলের শরীরটা নাকি একটু একটু করে খারাপ হতে শুরু করে। আমি জন্মানোর পরে কিন্তু হয়নি, আমার তখন বছর বললাম না 4 কি 5 হয়তো বয়স। তখন আমার মাসিমণির সঙ্গে মেশোর আলাপ হয়, আর আলাপের ঠিক 6 মাসের মধ্যে আমার মায়ের চেহারায় অভূতপূর্ব পরিবর্তন আসতে শুরু করে। এমনকি আমার দাদু আর দিদাদের মধ্যেও। ওরা আমার মাকে সহ্য করতে পারতো না, 2 চোখে দেখতে পারতো না। উঠতে বসতে মাকে শুধু বোঝানো হতো, তুই বড়, তুই বড়, তুই বড়, আর তুই তোর কর্তব্যটা করে যা। হ্যাঁ, ওই লোকটা যখন বাড়ি আসতো তার জন্য লুচি, মন্ডা, পরোটা সব কিছু করতে হতো আমার মায়ের। অ্যাকচুয়ালি আমার মাকে এমন একটা জায়গায় ওরা দাঁড় করে দিয়েছিল যে আমার দাদু দিদান যখন থাকবে না তখন সমস্ত কিছু নিজের হাতে কন্ট্রোল করবে আমার ছোট মেশো। ভোরবেলা ওঠা থেকে শুরু করে বাড়ির রান্না বাসন সবটা। আর আমার মাসিমণিকে এমন শিক্ষা দিয়েছিল সবসময় পড়াশোনা কর, অল টাইম পড়াশোনা কর। এমনকি বিয়ের পরও আমার মাসি পড়াশোনাটাই চালিয়ে গিয়েছিল, শুধু পড়াশোনা আর কিছু না। কি বলছিস? আর কিছু না, নাথিং। সকালবেলা ওঠা, কিছু একটা খাওয়া, ব্যাস পড়াশোনা। ভাত ডালের চিন্তা করতে হতো না। দাদু তো চাকরি করতো, পেনশন পেতো,
তাই দিয়ে ভুল সংসার। কিন্তু তোর মা আমাদের শ্বশুর বাড়ি যায়নি, যেতে দেয়নি রাঘব, যেতে দেয়নি। আমি তখন নিতান্তই ছোট, তখন আমার দাদু দিদাই আমাকে বড় করে। হ্যাঁ, আমার ঠাকুমা ঠাকুরদার এই বিষয়ে কোনো ভূমিকা না থাকলেও এইটা বলবো, পরবর্তীকালে আমার মা কিন্তু ঠাকুমার কাছে গিয়ে দুঃখের গল্পগুলো করতো। সেটা অন্য প্রসঙ্গ। এখন তোকে যেটা বলছি সেটা শোন। আমার মাসির ওপরে আমার রাগটা প্রথমে ছিল না, জানতাম না তো। তারপরে আমার মা ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। এরপরে আমার মা এতটুকু খাবার খেতে পারতো না, সবসময় হীনমন্যতায় ভুগতো, কান্নাকাটি করতো। দিব্যি দৈত্যের মতো চেহারা সম্পন্ন আমার মা, উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি, সেই মানুষটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। বাবা নাকি ঠিক করেছিল মাকে নিয়ে ভেলোর যাবে, ডাক্তার দেখাবে। কিন্তু যেখানে মাকেই বেঁধে রেখেছে শেকল দিয়ে, সেইখানে আর ডাক্তার দেখে কি হবে? শেকল দিয়ে মানে তুই তন্ত্রমন্ত্রে বিশ্বাস করিস? না, বিজ্ঞানের জন্য কেউ ওসব বিশ্বাস করে না। করতে হয় রে, করতে হয়। যেমন ভগবান আছে তেমন শয়তানও আছে, এটা চিরন্তন সত্য। সেই শয়তানের পুজো করেছিল আমার মাসি আর ছোট মেশো। আমার গোটা বাড়ির মধ্যে নেগেটিভ একটা এনার্জি সৃষ্টি করে রেখেছিল, গোটা বাড়িটাকে বেঁধে রেখেছিল। তারপরে সেই বাড়ির জ্বর ছাড়াতে ছাড়াতে আমার মা বাবাও এক সময় কাহিল হয়ে পড়ে, আর পারে না। এ জ্বর ছাড়ায় তো ও জ্বর পাকায়, এ বাড়ি থেকে ভূত তাড়ায় তো ও বাড়িতে ভূত নিয়ে আসে। এতে কি আর বাড়িতে শুভ শক্তি বজায় থাকে রে? এত কিছুর পরেও যখন আমার মাকে মারতে পারলো না, তখন একদিন ইচ্ছে করে ছোট মাসি আমার মাকে নিয়ে গেল উপরের ছাদে, দেখানোর জন্য যে তার ছোট জামাই অর্থাৎ আমার ছোট মেশো সাধনা করতে বসেছে, পুজো করছে শিবরাত্রি, যজ্ঞ করছে সেখানে। যজ্ঞ যজ্ঞ যে কেউ করতে পারে, হয়তো পারে, নিজেকে অনেক বড় বিদ্বান পণ্ডিত বলে মনে করতো। তো যজ্ঞ করে বাড়িতে শুভ শক্তির সূচনা নাকি অশুভ কোনো কাম পিশাচকে ডাকা, আমি বলতে পারবো না। তবে সেই যজ্ঞের দিনই আমার মাকে পেছন থেকে ধাক্কা মেরে মাসি ফেলে দেয়। এদিকে কান্নাকাটি এমন করে করে আমার দাদু দিদাদের সামনে। আমার বাবা বারবার বলেছিল বডিতে কটস্পি করতে, কিন্তু কিছুতেই করতে দেয়নি। বাবা সে কি কান্না রে, মনে পড়ে অল্প অল্প। তারপর তারপর আর কি, বাবারও হীনমন্যতায় ভুগতে ভুগতে মাকে খুব ভালোবাসতো তো আমার বাপিও চলে গেল, আমি একা হয়ে গেলাম। এরপরে আমাকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা, আমার পড়াশোনার ভার সবটা গিয়ে পড়লো আমার মাসিমণির ঘাড়ে। তখনই মাসিমণির আলমারি খুলে বইপত্র আবিষ্কার করতে গিয়ে তন্ত্রের বইটা পাই। সেখানে স্পষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে লেখা রয়েছে রে, কি করে একটা মানুষের শরীর থেকে তার সমস্ত জীবন শক্তি শুষে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে ফেলা যায়। আমার মা দীক্ষিত ছিল, তাই গুরুবল ছিল বলে মাকে মারতে পারেনি জীবনে, শুধু তন্ত্রমন্ত্র করে গিয়েছে। শেষ পর্যন্ত একটা কুশের পুতুল বানিয়ে তার মধ্যে বারবার ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে মাকে অসুস্থ করতো, কিন্তু জানে মারতে পারতো না। জানে মেরে ফেলার জন্য আমাদের ছাদে যে ভাঙা অংশটা আছে সেইখানটাই বেছে নিয়েছিল আমার ছোট মাসি। অন্ধকার রাত ছিল গুটগুটে, তাছাড়া আমাদের বাড়িটা তো দেখতেই পাচ্ছিস, পাড়া থেকে অনেকটাই দূরে। ধাক্কা মেরে 3 তলা থেকে ফেলে দেওয়াটা খুব সহজ ব্যাপার ছিল। মা চিৎকার দিতে পারেনি, কারণ মার শরীরে তখন শক্তি সামর্থ্য ছিল না। আমি চুপচাপ ছাদে দাঁড়িয়েছিলাম। মাসিমণি ভেবেছিল মাঝরাত্রি হয়তো বাবা মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন শিবের যজ্ঞ হচ্ছে, দিদিকে চুপচাপ ডেকে নিয়ে আসলে হয়তো কেউ টের পাবে না। আমার মা এতটাই অসুস্থ ছিল যে রাতভর ঘুমোতে পারতো না, ব্যালকানির বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকতো আর আকাশ দেখতো। দিদিকে ডাকতে নাকি কোনো মন্ত্রের মাধ্যমে আকর্ষণ করে ওপরে গেড়ে নিয়ে যেতে আমার মাসির কোনো অসুবিধা হয়নি। তোর মাসির নিজের পেটের দিদিকে ভাবতে হলে, এর নাম সম্পত্তি, বুঝলি? এর দ্বারা সব কিছু সম্ভব। তারপরে আমি যখন বড় হলাম, একটু একটু করে সবটা আমার মস্তিষ্ক প্রসূত হলো, তখনই মনে মনে ঠিক করে ফেললাম, না, কখনো না, আমাকে যতই মানুষ করুক না কেন, মা কিন্তু মাই হয়। আর আমার মায়ের ভালোবাসা সেই রকমভাবে আমি কোনোদিন পেলাম না ওই একটা অসভ্য মেয়ে মানুষের জন্য। আমার বয়স তখন প্রায় 14 হবে, আমার মাসিমণি পোয়াতি হলো। আমি বুঝতে পারলাম আবার এই মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, আর ও প্রেগনেন্ট হওয়া মানেই আমার বয়সের থেকে ছোট কেউ এই পরিবারে আসতে চলেছে। ছেলে হোক অথবা মেয়ে হোক, জন্মানোর সঙ্গে সঙ্গেই আমাকে তার কাছ থেকে শুনতে হবে, তুই বড় ও ছোট, কর্তব্য কর। আমি ভাই বর্দি হতে চাই না, ছোটটিও হতে চাই না, আমি একাই থাকবো। আমার মাসিমণি প্রথম আমার সঙ্গে ভালো ব্যবহার করলেও তারপর থেকে আমার প্রতিও কেমন যেন একটু অযত্ন নিতে শুরু করেছিল। নিজের পেটের সন্তান আর দিদির সন্তানের মধ্যে অনেক পার্থক্য থাকাকে দেখো। তারপর আর কি, দিলাম সেই দিয়ে ধাক্কা, সঙ্গে সঙ্গে বেরিং শুরু হয়ে গেল। আর তারপরই মালটা চলে গেল কোমা থেকে যখন ফিরে এলো তখন রীতিমতো সুস্থ। জানিস, বলবে আমার নামটা যে আমি ধাক্কা দিয়েছি, সেই সুযোগটা আমি কখনো দিই ওকে। তখনই ল্যাবরেটরি থেকে ইঞ্জেকশনটা চুরি করে ফেললাম। ল্যাবরেটরি ইঞ্জেকশন আর সিরিঞ্জ সবটাই কাজ লেগে গেল আমার। কিন্তু এটা একটা ক্রাইম, তোর উপর অন্যায় করেছে বলে তুই একটা মানুষকে এইভাবে মেরে ফেলতে পারিস না। তুই একটু ভাব, আমার মা কখনো চায়নি, কিন্তু আমার মা কখনো চায়নি এইরকম ক্ষতি হয়ে যাক। আমার মা সবসময় চাইতো সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে, একসঙ্গে থাকতে, কত ভালোবাসতো।
আমার মা কত উপহার দিয়েছিল জানিস, আমাকে বড় হওয়ার পরে দেখিয়েছিল সেগুলো আমার দিদন। কত কত সুন্দর সুন্দর জিনিস, কত দামি দামি শাড়ি গয়না। সেই মা কখনো বল ভাবতে পারে সম্পত্তির জন্য তার বোন তাকে এইভাবে হত্যা করবে? আর কিভাবে ছদ্মবেশে? ছোট মেশোকে কি করে মারলি? একই রকম প্রসেস যেটা আমার বাবার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল। বারবার স্মৃতি মনে করিয়ে 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 মানুষটাকে হীনমন্যতা করে মেরে ফেলা। ছোট মেশোর কথা কাজ ঝাড়, যদি মাসি না বাঁচে তার বাচ্চাটাই না বাঁচে। ও তো এখানে আঁটি কাটবে তার বউ আর বাচ্চার মাধ্যমে। প্রথমে বউ, তারপর বউয়ের পেটে একটা বীজ পুঁতে দিয়ে সেই বীজের রক্ত দিয়ে শুয়োরের বাচ্চা। চুপ কর, উত্তেজিত হয়ে পড়েছিস। না রে, উত্তেজিত নই, আমি সহ্য করতে পারি না লোক দুটোকে। দেখলেই মনে হয় গলাটা চিপে শেষ করে দিই। শেষ তো করেই দিয়েছিস, বাকি আছে এখন তো ছোট মাসি। ও বেচারি মরলেই তো কাজ হয়ে যায়। মরবে না মরবে না, ওই মালা তো সহজে মরবে না। ওরা ওরা চর্বচুষ্যের জাত, বুঝলি? ওরা সমস্ত কিছু শেষ করে তারপরে এই রাখছি কেউ একটা এসছে। আর শোন, না না, এখন আর কথা বলা যাবে না। মামুন ফোনটা রেখে দেয়। দরজার আড়ালে দাদা আর দিদন দাঁড়িয়ে। হে কি, তোমরা এত রাতে? হ্যাঁ রে, ফোন এসেছিল হাসপাতাল থেকে। কি হয়েছে? তোর তোর মাসি আর নেই। না! ওরা কারেন্টের শক দিচ্ছিল, ওই সময় মুখ থেকে গ্যাসলা বেরিয়ে না করে চিৎকার করে উঠলেও মামুন কিন্তু ঠোঁটের কোনায় একটু হাসি রাখে। আমি আমি দেখতে যাব, এক্ষুনি রাঘবকে ফোন করতে হবে। রাতারাতি রাঘবকে ফোন করে রাতেই গাড়ি নিয়ে ওরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে মামুনের সে কি কান্না! মায়ের ছবিটাকে মোবাইলের স্ক্রিনে প্রজ্বলিত করে বারবার সেইটার সঙ্গে চোখ মেলাচ্ছে ও। মনে হচ্ছে যেন মা ওর পাশের সিটে বসে রয়েছে আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পরম স্নেহে আদর করছে আর বলছে, এই তো আমার মেয়ের মতো কাজ, আমার মৃত্যুর প্রতিশোধ আমার মেয়ে নিয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ডক্টর বললেন, মাফ করবেন, পারলাম না, কিছুতেই পারলাম না। অনেক চেষ্টা করলাম, কিন্তু আচ্ছা আমরা কি ওর বডিটাকে অটোপ্সি করতে পারি? না না, আর কাটাছেড়া করবেন না প্লিজ। আমি আমি ওর মাসিকে এইভাবেই নিয়ে যেতে চাই, এইভাবেই এইভাবেই শরীরটা দাহ হোক। দাদু, আর না দাদু, আমরা তো জানি কি করে মাসি মারা গেছে। আর না, ওই কাটাছেড়া মাসির শরীরটাকে আমি সহ্য করতে পারবো না। মাকে ভালো করে মনে পড়ে না, তখন আমি 4-5 বছরের, ছবি দেখেই যা মাসিকে মাসিকে বুকে আগলে রেখেছিলাম। মাসিও চলে গেল, মাসির শরীরটা কমাবে না। না, অত করে যখন বলছে মেয়েটা, তখন থাক না ডক্টর, আপনারা বডি আমাদের দিয়ে দিন। আমাদের মেয়ের মৃত্যু ন্যাচারাল, সেখানে পোস্টমর্টমের কোনো প্রয়োজন হয় না। ডাক্তার কথা অনুযায়ী বডি দিয়ে দিল। আর সত্যিই তো ওর মৃত্যুটা খুব স্বাভাবিক। ডক্টর তো দেখেই বলেছিলেন যে আর বাঁচার সম্ভাবনা নেই। বডি নিয়ে যখন ওরা আসে, তখন মামুনের মুখের হাসি। রাঘব বাইক নিয়ে পেছনে পেছনে। রাঘবের সঙ্গে মামুনের সম্পর্কটা বাড়ির সব কটা প্রাণী জানে। প্রাণী বলতে তো শুধুমাত্র দিদন আর দাদান, আর তো কেউ নেই। গাড়ি যখন গঙ্গার ঘাটে শ্মশানে পৌঁছায়, তখন রাত প্রায় 2:30। এই সময় ড্রোন থাকে না, হয়তো বাড়ি গেছে বা গভীর নিদ্রাচ্ছন্ন। আমি দেখছি। বাইক থেকে নেমে যায় রাঘব। মৃত্যুশয্যা ঘাড়ে বহন করার কোনো বালাই নেই, কারণ বিদীপ্তার এই পৃথিবীতে কেউ নেই। স্বামী মারা গেছে অনেক আগেই, আর বাবা মা তো থেকেও মরা। সমানে কান্নাকাটি করে চলেছে বিদীপ্তার মা, বাবাও চোখের জল ফেলছে। এইবার নিজের মেয়ের মুখাগ্নি করার জন্য তৈরি হও, বুঝলে? খুব কান্নাকাটি করছে মামুন। দেখে শুনে একটা লোক জোগাড় করে নিয়ে আসে রাঘব। বলে, অনেকগুলো টাকা নিল, বুঝলে? সে নিক, আমার আমার মাসের শরীরটা ঠিক করে দাহ করতে পারলেই হলো। সমগ্র শরীরের মধ্যে লাগানো হয় ঘি। কত রাতেও কিভাবে যেন সবকিছু বন্দোবস্ত হয়ে গিয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই অত সুন্দর দেহটা চোখের নিমেষে ভস্মীভূত হয়ে যায়। সেই ছাই নিয়ে গঙ্গায় ঢেলে যখন ওরা বাড়ি ফেরে, তখন সকাল 7টা। পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছে, সকলে এক জায়গায় বসে রয়েছে। একটা দুঃখের পরিবেশের সৃষ্টি। এমন সময় রাঘব গাড়ি নিয়ে বাড়িতে আসে। হে কি, তুমি আবার বাড়ি গেলে কখন? আমি বাড়ি গেলাম কখন মানে? দাদান, আপনি এগুলো কি বলছেন? কি হয়েছে? এমন সময় আড্ডা মারতে নেই দাদু ভাই। দেখো দেখো তোমার মাসি। এ কি, বিদিতা মাসি কখন হলো? তুমি এখনো আমাদের সঙ্গে মশকরা করছো? হ্যাঁ, তোমার কাছ থেকে এটা আশা করি। আমরা জানি তোমাকে মামুন পছন্দ করে, ভালোবাসে। এও জানি যে তুমি আমাদের ঠাট্টার পাত্র। তাই বলে সবটাই তো একটু অবস্থা পরিস্থিতি বুঝে। দাদান, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আপনি কি বলছেন? গতকাল রাত থেকে আমি বারবার ফোন করে চলেছি মামুনকে। মামুন আমার ফোন রিসিভ করছে না। আমি তো কোনো খবরই পাইনি মাসিমণির।
তাছাড়া আমি ছুটতে ছুটতে এখনই এলাম। এই দেখুন আমাকে আমাকে মামুন কি পাঠিয়েছে। মামুন হোয়াটসঅ্যাপে লিখেছে RIP, মানে মানে রেস্ট ইন পিস। তার মানে মামুন আগে থেকে জানতো যে ওর মাসি বাঁচবে না। এগুলো কি বলছো দাদু? তোমাকে ও হোয়াটসঅ্যাপ কেন করতে যাবে? ও তো আমাদের মধ্যেই নেই। কি? রাঘব আকাশ থেকে পড়ে। তাহলে আমি গতকাল রাতে কার সাথে কথা বললাম? ও যে আমাকে বললো ফোনটা রাখছি, এক্ষুনি মাসিকে হাসপাতালে ভর্তি করতে হবে। হ্যাঁ, সবই করা হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমরা বাড়ি ফিরে এসেছি, রাতে খাওয়া দাওয়া করেছি, দিদিভাই দরজা বন্ধ করে ঘরে শুয়েছিল। মাঝরাতে যখন ফোন এলো যে বিদীপ তার বেঁচে নেই, তখন আমরা সকলে মিলে হাসপাতালে যাবার জন্য তৈরি হতেই মামুন বলল সে একা যাবে, একাই গিয়ে মাসিমণিকে নিয়ে আসবে, তাও জোর করে তোমার দাদার সঙ্গে গেল। আমি তো মা, আমি তোমার মেয়ের চিতার সামনে যেতে পারি না। এমনিতেই রাত। বাড়িতে বডি নিয়ে আসার পরে শেষবারের মতো দেখলাম আমার মেয়েটাকে। তারপরে শ্মশান ঘাটে নিয়ে গেল সকলে। এই তো প্রমিলার বাবা, এই তো রনির বাবা, এরাও গিয়েছিল। শ্মশান ঘাটে পৌঁছানোর পর যখন আমার বিদীপটাকে শোয়ানো হলো আগুনে, তখন হঠাৎ করে নাকি মামুন ছুটে এসে ওর মাসির চিতার মধ্যে নিজেকে ভাসিয়ে দিল। সবাই দৌড়ে গেল, কিন্তু কেউ বাঁচাতে পারলো না। জলজান্ত ইয়ং মেয়েটা ওর মাসির সঙ্গে নিজেকে বলে দিল খুব ভালোবাসতো তোর মাসিকে, চোখে হারাতো, তাই আর মাসির মৃত্যুটাকে সহ্য করতে পারেনি। রাঘব ওখানেই বসে পড়ে। এইবার রাঘবের চোখ পড়ে দুটো ছবি পাশাপাশি বসানো, বিদীপ্তার আর মামুনের। দুটো ছবির মধ্যে বিরাট মিল, একই রকম অবস্থা। বিদীপ্তারটা একটু বয়স্কা আর মামুনেরটা অল্প বয়সী। এগুলো আপনি কি বলছেন দাদান? আমার মাথায় কিছু ঢুকছে না। আমাকে কালকেই ও SMS পাঠালো। ও আমাকে এই যে তন্ত্রের বইটা, ছবিটা দেখে দাদান, বলে এই তন্ত্রের বই, এই বই তুমি কোথা থেকে পেলে? এই ছবিটাই তো ও আমাকে লাস্ট পাঠালো, যেই কারণে আমি ওর সঙ্গে কথা বলতে এলাম। এই বইটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, দেখেছি এই বইতে স্পষ্ট লেখা আছে জীবনের বিনিময়ে জীবন। মানে মামুনের বরাবরই রাগ ছিল ওর ছোট মাসির ওপরে। মামুন সবসময় মনে করতো তন্ত্রমন্ত্র বিদ্যার দ্বারা ওর ছোট মাসি আর ছোট মাসির ওর মাকে আর ওর বাবাকে মেরেছে, সবটাই সম্পত্তি লাভের জন্য। কারণ ছোট মাসির বর আয় ইনকামের দিকে একেবারে নিষ্কর্মা ছিল। সারা জীবন বসে খেতে গেলে কাঁটা বলতে তো ছিল একমাত্র ওর দিদি। মামুন কোথাকার ঝাড়, সে তো বিয়ে হয়ে গেলেই চলে যাবে, আর তো এই বাড়িতে আসবে না। তারপরে সে নাকি পোয়াতি হয়। মামুনের রাগ তখন আরো বেশি বাড়ে। তখন মামুন ওর মাসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সিঁড়ি থেকে। আমার কাছে সব কথাগুলো রেকর্ড করা আছে, বিশ্বাস করুন দাদা। রেকর্ডারটা চালাও দেখি। রেকর্ডার চালার পরে বিপ বিপ শুধু শব্দ হয় কতগুলো, কিছুই শোনা যায় না। এই বইতে স্পষ্ট উল্লেখ করা আছে জীবনের বিনিময়ে জীবন। যদি কারো জীবন আহুতি দিতে হয়, তাহলে নিজের জীবনকে শয়তানের কাছে বাজি রেখে তবেই তার জীবন নেওয়া যাবে। অর্থাৎ যে ব্যক্তি তোমায় হত্যা করতে চাইছে, সেই ব্যক্তি নিজেও এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। সে নিজেও তার জীবন আহুতি দিয়ে তবেই তোমার প্রাণবায়ু কেড়ে নেবে। এত বড় ত্যাগ! শেষ পর্যন্ত আমার নাতনিটা। দাদু ও দিদান দুইজনেই কান্নাকাটি করছে, কিন্তু রাঘবের মাথায় কিছুই ঢোকে না। সে বলে আমি কিছুতেই বিশ্বাস করি না, যে মামুন এই পৃথিবীতে নেই। মামুনের সঙ্গে আমার কালকেই কথা হলো। হাউ ইট ইজ পসিবল? এটা কি করে সম্ভব? তুমি এখন বাড়ি যাও দাদু, গিয়ে বিশ্রাম করো। সময় হলে আমাদের সঙ্গে একবার দেখা করে যেও। আমাদের তো আর পৃথিবীতে কেউ রইল না। হিংসা, লোভ, ঘৃণা, সম্পত্তি সবকিছুর ওপরে মনুষ্য ধর্ম। আমার বড় মেয়েটা হীনমন্যতায় ভুগে ভুগে নিজেকে শেষ করে দিল, যদিও কখনো জানতে চাইনি ওর মনের দুঃখের কষ্টের কারণটা। তুমি এখন যখন বলছো হয়তো হলেও হতে পারে, কিন্তু এখন আমরা আইন আদালত করতে পারি না। কাকে নিয়ে করব? যেই মানুষটাই নেই তার জন্য আর আদালত। দাদু, বিছানায় পড়লে মাঝে মধ্যে একটু দেখতে এসোক্ষণ। শেষবারে জল দেওয়ার কেউ রইল না, তাই তোমার কাছে শেষ অনুরোধ করছি। রাঘব চলে যায়। গাড়ি নিয়ে বাড়ি আসতে গিয়ে বহুবার রোড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয় সে। কিছুতেই মানতে পারছে না তার ভালোবাসার মানুষটা এইভাবে পৃথিবী থেকে চলে যাবে। মামুনকে প্রপোজ করার কথা ভেবেছিল সে, কিন্তু সেইটাও করা হয়নি। দরজার কলিং বেল চাপতেই মা দরজা খুললেন। কোথায় গিয়েছিলি এত ভোরবেলা? হ্যাঁ, ভোর কোথায়? 9টা বাজে। না, তুই তো
এত সকাল সকাল ঘুম থেকে ওঠাচ্ছে জানোস? কি হয়েছে বাবা, আমায় বল। মা মা আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? কাঁদছিস কেন বাবা? বল কি হয়েছে? মামুন মামুন মামুনের কি হয়েছে? মামুন আর নেই। কেন? ও ও মারা গেছে। কি বলছিস? এই তো মামুন তোর সঙ্গে দেখা করতে এসেছে। রাঘব অবাক হয়ে যায়। কোথায় কোথায় সে? কোথায়? আমাকে দেখাও। মামুন মামুন, এই তো আসি মাসিমা। কি রে, কেমন সারপ্রাইজ দিলাম? আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, সত্যি হ্যাং হয়ে যাচ্ছে। আমায় বল না কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। বোকা গান চর্চা। আই দিকাই মাসিমা, 2 কাপ চা। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, তোমরা যাও গিয়ে গল্প করো। ঘরে টেনে এনে রাঘবের দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় মামুন। বলে, শয়তানের সাথে খেলা করেছিস কখনো? মানে শোন, আমি তন্ত্রমন্ত্রবিদ্যা পাঠ করেছি, করে যেটা বুঝতে পেরেছি, আমার মাসি আর মেশো ঠিক যেভাবে আমার মা বাবাকে তুরুপের তাস বানিয়েছে, মানে মায়ের মৃত্যুর জন্য বাবার আত্মা, বুঝতে পেরেছিস? শয়তানের কাছে বলি। কিন্তু তুই কাকে বলে দিলি? সিম্পল ব্যাপার, আমিও দিয়েছি একজনকে, কিন্তু কাকে সেটা বল। এক্ষুনি বুঝতে পারবি। রান্নাঘরে স্টোভ বাস্টের শব্দ হয়, আর সঙ্গে সঙ্গে রাঘব ছুটে যায়, গিয়ে বলে, মা মা, এটা তুই কি করলি? এটা তুই কি করলি? আমি এটা করতে চাইনি, বিশ্বাস কর রাঘব। আমি তো বাড়ি থামার দিদানকে, আমি তোর বাড়ি থেকে এই মাত্র ঘুরে এলাম, সেইখানে গিয়ে দেখতে পেলাম তুই নাকি আগুনে ঝাঁপ দিয়েছিস। না না, আমি দেইনি। ওখানে আমার মতো আরেকটি মেয়ে ছিল আমাদের এলাকার, তাকে জোর করে আগুনে ফেলে দিয়েছিলাম। কিন্তু তোর মাকে তো আমি মারতে চাইনি। আমি তোর মাকে, এখন রাখে সব কথা, আমার মাকে নিয়ে নার্সিংহোম যেতে হবে। রাঘব তাড়াতাড়ি তার মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। চুপ করে খানিকক্ষণ বসে থাকে মামুন, বইটা নিয়ে আবার পড়তে শুরু করে। সেখানে স্পষ্ট লেখা আছে, শয়তানের কাছে বলি দেবার ফলে যদি কোনো রকম ত্রুটি হয়, তাহলে শয়তান আরো বেশি করে প্রজ্বলিত হয়ে ওঠে, এবং সেই মানুষটার চারদিকে শয়তান ততক্ষণ ঘুরে যতক্ষণ না তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তার আত্মাকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারছে। মামুনের ভয় হতে শুরু করে। রাঘব নার্সিংহোমে পৌঁছে ঘন্টা 5 পরে ফোন করে জানায় তার মা আউট অফ ডেঞ্জার, সে বাড়ি আসছে, এসেই বাদবাকি কথা বলবে মামুনের সঙ্গে। ততক্ষণ মামুনকে তার কাছেই থাকতে, বাড়ি না ফিরতে, কারণ বাড়িতে তার গলায় মালা পরানো হয়ে গিয়েছে। মামুন চুপ করে দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। দেখতে পায় তার পেছনে বড় বড় পাখনাওয়ালা একটা কালো পোশাকধারী মানুষ হাতে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন তখন মামুনের গলাটাকে ধর থেকে আলাদা করে দিতে পারে সে। না, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমি এইভাবে মরতে চাই না, আমি হয়ে মরতে চাই না। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে দেয় মামুন। রাঘব এসেছে, বেশ খানিকটা তাকে টায়ার্ড দেখাচ্ছে। তুই বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসছি। না, চা বানাতে হবে না, এই বাড়িতে এমন একটা ব্লাস্ট হয়েছে, রান্নাঘরটার অবস্থা খুব খারাপ, লোক খবর দিয়েছি আসবে। তুই এখন কি করতে চাস? আমি তো তোর কাছেই চলে এসেছিলাম থাকবো বলে, কিন্তু বিশ্বাস কর, আমি এমনটা চাইনি। আমি চেয়েছিলাম। কি চেয়েছিলি তুই? কি চেয়েছিলি? তোর মায়ের মৃত্যুর পরে তোর মাসির ওপরে সেই মৃত্যুর প্রতিশোধ তুলে একা অধিকারিণী হতে, একা বেঁচে থাকতে। ভুলে গিয়েছিলি প্রত্যেকটা 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 ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমার বাবাকে তুই কোনোদিন দেখেছিস? না। আমার বাবাকে জানিস? কে? তোর ছোট মেশো। তোর ছোট মেশোর যে 3 ভাই, সেই বড় ভাইয়ের ছেলে আমি। কি? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানতাম আমার, মানে তোর ছোট মেশোর কার্যকর্মগুলোর কথা, কারণ এই পুরো ফ্যামিলিটাই এসব তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত। তোর কাছ থেকে তোর সমস্ত কথা কালকে কল রেকর্ড করে নিয়েছিলাম আমি। আর তোর মাসিকে দাহ করতে গিয়ে তুই যেমন একটা কাজ করবি সেটা আমাকে শয়তান আগেই জানিয়ে দিয়েছিল। এখন এখন তোকে কে বাঁচাবে মামুন? দেখ, মানছি তোর ছোট মাসির সম্পত্তি ভোগ করা হলো না, মানছি আমার ছোট মেশো নিজেকে বলি দিল ওই সম্পত্তির কারণেই, কিন্তু এখন তুই কি করবি? শয়তানকে সন্তুষ্ট করতে গেলে তোকেও যে আমায় বলে দিতে হবে। মা যে স্টোভে চা করতে যাবে আমি খুব ভালো করেই জানতাম, তাই সব বন্দোবস্তটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, কারণ মাকেও চেয়েছিলাম জানে খতম করে দিতে। বাবাও একইভাবে বলি হয়েছে। তুই কি চাস এখন বল আমায়? সাক্ষাৎ মৃত্যুকে চোখের সামনে মামুন দেখতে পাচ্ছে, ভয় হচ্ছে তার। 1 পা 2 পা করে পেছোতে শুরু করেছে সে। এমন সময় মামুনের যেন মনে হয় ওর 2 পাশে ওর মা বাবা দাঁড়িয়ে ওকে শক্তি আর সাহস জোগাচ্ছে। মামুন বলে, খবরদার খবরদার আমার দিকে এগোবি না, আমি আজকে সমূলে বিচ্ছেদ করবো তোদের সকলকে। কিছু করতে পারবি না, তুই জাস্ট কিচ্ছু করতে পারবি না। কে বলেছি পারবো না? আমি সব পারবো, সব পারবো। রান্নাঘরটা ওদের ঘরের পাশেই লাগোয়া। ছুটে যায় মামুন সেখানে, হাতে তুলে নেয় একটা ছুরি।
তাক করে রাঘবের দিকে, বলে, খবরদার রাঘব, এক পাবে বলে আমি কিন্তু তাকে খুন করব। খুন করবি? কর, আয় খুন কর, খবরদার, দেখ দেখ। এদিক ওদিক করতে গিয়ে কোন সময় যেন ছুরিটা রাঘবের গলায় গেঁথে যায় এবং রাঘব শুয়ে পড়ে সম্পূর্ণভাবে মামুনের শরীরের ওপরে। মামুন আতঙ্কিত এবং বিধ্বস্ত। খোলা দরজা দিয়ে পাড়া প্রতিবেশীরা সেই দৃশ্য দেখতে পায়। ছুটে আসে সকলে, পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ অ্যারেস্ট করে মামুনকে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছে তখন রাঘবের মা, যিনি মৃত্যুর সঙ্গে ক্রমশ লড়াই করে চলেছেন। এখন কেমন আছো? অনেকটাই ভালো। আচ্ছা, আমার সাজা? তোমার সাজা মকুব, কারণ মৃত্যুর সেই রকম প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া রাঘব তন্ত্রমন্ত্র সাধনা করত, আমরা অনুমান করছি সেই কারণেই হয়তো। কিন্তু আমাকে ছাড়ালো কে? তোমাকে ছাড়িয়েছে তোমাদেরই, মানে তোমার ছোট মাসিরই বংশের, তোমার ছোট মাসির ছোট দেওরের একমাত্র ছেলে। সেই বলল লতায় পাতায় তুমি নাকি তাদের আত্মীয় হও। তোমাকে খুব ভালো মতোই সে চেনে এবং পছন্দ করে, তার জন্যই তুমি আজকে মুক্তি পেয়েছো। কোর্টে লড়তেও সে সাহায্য করেছে। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই দেখা করবে। আজকে জেল থেকে বেরিয়ে তুমি দেখা করতে পারবে। মামুন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর একটা গাড়ি আসে। গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। দেখতে পায় পাঞ্জাবি আর পাজামা পরা একটা ছেলে সেখান থেকে বেরোলো। চোখে চশমা, কাঁধে ব্যাগ। মামুনের বুকটা ভয়ে ঝিপঝিপ করে ওঠে। সে শুধু এইটুকুই মুখে উচ্চারণ করে, ছোট মিশু। আর সেই মানুষটার পাশে আরও একটি স্ত্রীলোক, শাড়ি পরা অথচ বয়স্ক, গাড়ি থেকে সহাস্য বদনে নেমে আসছে। মামুন বলে, ছোট মাসি। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।